আমাদের এই 14 দল অনেক পরীক্ষিত। এটা শুধু আসন বিন্যাসের উপর নির্ভর করে না। 2001 সালের নির্বাচনে বিপর্যয়ের পর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দলগুলোকে নিয়ে 14 দল গঠন করেছিল। এই 14 দলীয় জোটকে বলা হতো আদর্শিক জোট। আর এই আদর্শিক জোটে এখন টানাপোড়েন এমন জায়গায় পৌঁছেছে যে কোনো সময় জোট ভেঙে যেতে পারে। আমার মনে হয়, এটি আমার ধারণা, যদিও রাজনীতিতে শেষ বলে কিছু নেই, শেষ মুহূর্তে এসে জাতীয় পার্টি ঘোষণা দিবে যে তারা নির্বাচনে যাচ্ছে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে একের পর এক বিষয় উঠে আসতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত জাতীয় পার্টিও নির্বাচন থেকে বাদ হতে চলেছে? দর্শক বন্ধুরা, যেই 14 দলের মহাজোট ছিল সেই জোটে এখন ভাঙন শুরু হয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসলো এবং সেই সাথে শেষ পর্যন্ত নির্বাচন থেকে জাতীয় পার্টিও বের হয়ে সরকারকে মহা বিপদে ফেলতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনার মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। আপনারা সেই তথ্যগুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন তবে কি শেষ পর্যন্ত বিএনপি সহ একত্রিত হয়ে নির্বাচন করতে হবে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আগামী নির্বাচনে কোন কোন দল অংশগ্রহণ করছে তা তো আমরা মোটামুটি জেনেছি, কিন্তু এই যে জানার মধ্যেও অনেকখানি বিস্ময় সৃষ্টি করে কেউ কি শেষ মুহূর্তে এসে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিবে, তেমন আশঙ্কা তো রয়েছে। যেখানে প্রধানমন্ত্রী নিজেই আশঙ্কা প্রকাশ করেছেন বা তিনি জাতীয় পার্টির উপরে আস্থা রাখতে পারছেন না, এমন মন্তব্য তিনি করেছেন, সেগুলো আমরা জানি। এবং আমার মনে হয়, এটি আমার ধারণা, যদিও রাজনীতিতে শেষ বলে কিছু নেই, শেষ মুহূর্তে এসে জাতীয় পার্টি ঘোষণা দিবে যে তারা নির্বাচনে যাচ্ছে না। কেন দিবে বা এরকমটি মনে হওয়ার কী কারণ থাকতে পারে সেটি আমি অবশ্যই ব্যাখ্যায় আসছি। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের, যিনি গত প্রায় 3-4 সপ্তাহ ধরে লোকচক্ষুর অন্তরালে গণমাধ্যমের সামনে আসছেন না, তাকে নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। সেই রহস্য পুরুষ জাতীয় পার্টির চেয়ারম্যান, তিনি উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেছেন, জিডি করেছেন এই কারণে যে তার উপরে নাকি জীবন নাশের হুমকি আসছে, তার পরিবারের সদস্যদেরও হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে। কারণটি হচ্ছে, যেটি তার ব্যক্তিগত সহকারী, যিনি তার পক্ষ হয়ে জিডিটি করেছেন, তিনি গণমাধ্যমকে জানিয়েছেন নির্বাচন থেকে সরে আসার জন্য নাকি তাকে কোনো কোনো পক্ষ থেকে বা অজ্ঞাত কেউ নানান ধরনের হুমকি দিচ্ছে, নইলে তাকে হত্যা করা হবে, জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছে। এই হচ্ছে মোটামুটি জিডির ভাষা। এবার আসে জাতীয় পার্টির শেষ মুহূর্তে এসে কেন নির্বাচন বয়কটের ঘোষণা দিতে পারে। তার আগে আমরা প্রধানমন্ত্রী যে জাতীয় পার্টির উপর বিশ্বাস রাখতে পারছে না সেই বিষয়টি একটু ছোট্টভাবে আলোচনা করি। এর মধ্যে অনেকেই নানানভাবে আলোচনা করার চেষ্টা করেছেন নিশ্চয়ই, যে জাতীয় পার্টির সিদ্ধান্তের কোনো ঠিক নেই, জাতীয় পার্টি সকালে এক কথা বিকেলে এক কথা, এই জন্য প্রধানমন্ত্রী হয়তো জাতীয় পার্টির উপর আস্থা রাখতে পারছে না। এখানে কি শেষ? এবং অনেকে বলেন বা জাতীয় পার্টির নেতারা নিজেরাই বলেন যে তারা নির্বাচনমুখী দল। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল, এটি একাধিকবার প্রমাণিত হয়েছে। তবে একটি বিশেষ নির্বাচনে কিন্তু জাতীয় পার্টি নির্বাচন বয়কট করছিল, সেটি 2014 সালের ঘটনা। 2014 সালের নির্বাচনের আগে পার্টির সাবেক চেয়ারম্যান জেনারেল এরশাদ, তিনি তো বলে দিয়েছিলেন যে এরকম তুমুল বিতর্কিতভাবে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে তিনি অংশ নিতে চান না। তারপর আমরা দেখলাম ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুদাগর সিং উড়ে এসে বাংলাদেশে তিনি এরশাদকে বোঝানোর চেষ্টা করলেন, এরশাদকে প্রথম দফায় বোঝাতে সক্ষম হলেন, কিন্তু পরবর্তীতে তিনি আবার বেঁকে বসলেন। পরবর্তীতে তাকে রহস্যজনকভাবে CMH-এর সামরিক হসপিটালে তাকে ভর্তি করানো হলো অসুস্থতার কথা বলে, এবং রওশন এরশাদ তার পক্ষ হয়ে ঘোষণা দিলেন। তার মানে জাতীয় পার্টি যে সব নির্বাচনমুখী এমনটি বলার কোনো অবকাশ থাকে না। নানান ষড়যন্ত্র, নানান নাটকীয় কায়দা তাকে নির্বাচনে রাখা হয়, আমরা এমনটিই বলতে পারি। এই নির্বাচনে কি হতে পারে? আমার ধারণা, প্রধানমন্ত্রী তো আমরা যেভাবে সবাই বিশ্লেষণ করছি শুধু ওই জায়গা থেকে তার মতো দূরদর্শী সম্পন্ন একজন মানুষ অত সহজেই আস্থা হারিয়ে ফেলবেন তা তো নয়। আমার যেটি মনে হয়, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন হচ্ছে 17ই ডিসেম্বর। এর আগ মুহূর্ত পর্যন্ত যদি জাতীয় পার্টি ঘোষণা দিয়ে থাকে যে আমরা নির্বাচন বয়কট করলাম, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জাতীয় পার্টির উপর নানান ধরনের চাপ এসে আসা শুরু করবে, এবং সেই চাপ সামলানোর মতো ক্ষমতা অন্তত বাংলাদেশের কোনো বিরোধী দলের, বিশেষ করে জাতীয় পার্টির মতো কোনো দলের আছে কিনা সেটি সন্দেহ। সেক্ষেত্রে আরও একটি যে বিষয়, সেটি হচ্ছে যে
জিএম কাদের সাহেব কিন্তু এর আগে বলেছেন প্রকাশ্যেই যে তার উপরে চাপ আছে, এবং তিনি বলেছেন এই অবস্থা নির্বাচনে গেলে স্যাংশনের ভয় আছে, আন্তর্জাতিক বিশ্বের চাপ আছে, এটা আমরা সবাই জানি। সেই চাপের প্রতি নত হয়ে অথবা সেই চাপ দ্বারা কনভিন্সড হয়ে আগামী নির্বাচন, এই নির্বাচন হোক আর না হোক বা হওয়ার পর যদি কোনো নির্বাচন হয় ইত্যাদিতে, আমি শুধু ভবিষ্যতের কথা বলছি, সেখানে তার জন্য বড় কোনো পুরস্কার অপেক্ষা করছে কিনা, অথবা এই নির্বাচনে গেলে তার উপর বাড়তি কোনো চাপ আসে কিনা, সেগুলোর ভয়ে জিএম কাদের হয়তো শেষ মুহূর্তে ঘোষণা দিবেন। আমাদের এই 14 দল অনেক পরীক্ষিত, এটা শুধু আসন বিন্যাসের উপর নির্ভর করে না। 2001 সালের নির্বাচনে বিপর্যয়ের পর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দলগুলোকে নিয়ে 14 দল গঠন করেছিল। এই 14 দলীয় জোটকে বলা হতো আদর্শিক জোট। আর এই আদর্শিক জোটে এখন টানাপোড়েন এমন জায়গায় পৌঁছেছে যে কোনো সময় জোট ভেঙে যেতে পারে। 14 দলের শরিকরা প্রকাশ্যে এখন আওয়ামী লীগের সমালোচনা করছেন। আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ যে তাদের সঙ্গে বড় ভাই সুলভ আচরণ করছে সে ব্যাপারে অস্বস্তি প্রকাশ করতেও কার্পণ্য করছে না। অন্যদিকে আওয়ামী লীগ তার শরিকদের আগের মতো খুব একটা পাত্তাও দিচ্ছেন না। আওয়ামী লীগের পক্ষ থেকে গতকাল রাতে 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমো শরিক দলগুলোকে 7টি আসন প্রদান সংক্রান্ত আওয়ামী লীগের সিদ্ধান্ত জানিয়ে দেন। এই 7টি আসনে নৌকার প্রার্থীরা থাকবে না বলে আমির হোসেন আমো 14 দলের শরিকদেরকে জানান। তবে 14 দলের অন্যতম নেতা জাসদ সভাপতি হাসানুল হক ইনু এই 7টি আসন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এর ফলে 14 দলের শরিকদের প্রতি অবিচার করা হয়েছে, অন্যায় করা হয়েছে। তারা আওয়ামী লীগ সভাপতির সাথে আমির হোসেন আমুকে আবার কথা বলার জন্য নির্দেশনা দিয়েছেন এবং কথা বলে আসন বৃদ্ধির জন্য প্রস্তাব দিয়েছেন। কিন্তু আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে এর বাইরে আসন দিতে আওয়ামী লীগ মোটেও রাজি নয়। এ নিয়ে আওয়ামী লীগ সভাপতি 14 দলের শরিকদের সাথে কথাও বলবেন না বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে আওয়ামী লীগের একজন নেতা বলছেন বিষয়টি সব শেষ হয়ে যায়নি, এখনো সময় রয়েছে। 14 দলের সঙ্গে শেখ হাসিনা বসতে পারেন, এখনো আমাদের হাতে একদিন সময় আছে। আজকের মধ্যেই সবকিছু চূড়ান্ত ফয়সালা হবে। তবে আসন ভাগাভাগি নিয়ে ফয়সালা হলেও 14 দল নির্বাচনে গেলেও 14 দলের শরিকরা তাদের ভাষায় অপমানজনকভাবে নির্বাচনে গেলেও শেষ পর্যন্ত 14 দল টিকবে কিনা তা নিয়ে অনেকের প্রশ্ন দেখা দিয়েছে। বিভিন্ন নেতারা বলছেন গত 5 বছরে 14 দলকে আওয়ামী লীগ প্রায় গুরুত্বহীন করে তুলেছে। 14 দলের অস্বস্তি সংকটের মুখে ফেলে দিয়েছে আওয়ামী লীগ। 2001 সালে 14 দল গঠিত হওয়ার পর এই জোটের করেছিল আওয়ামী লীগ। পাশাপাশি 2008 সালের নির্বাচনে 14 দলকে সাথে নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছিল মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দলটি। 2014 এবং 2018 নির্বাচনেও 14 দলকে সাথে নিয়েছিল। 2014 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় 14 দলের শরিকরা ছিলেন, কিন্তু 2018-তে আওয়ামী লীগ একলা চলনীতি গ্রহণ করে। 14 দলের সমন্বয়কারী মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর দৃশ্যত 14 দল অকার্যকর হয়ে পড়েছিল। আর সাম্প্রতিক সময়ে নির্বাচনের টানাপোড়েনের সময় 14 দল অবহেলার শিকার হয়েছে বলে শরিকদের অনেকেই মনে করেন। বিশেষ করে আওয়ামী লীগ তাদেরকে আগের মতো পাত্তা দিচ্ছেন না এবং তাদের কথাও খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, এমন অভিযোগ এখন 14 দলের শরিকরা প্রায় সবাই বলছেন। এরকম অবস্থায় শেষ পর্যন্ত হয়তো নির্বাচনে 14 দল থাকবে। নির্বাচনের আগে হয়তো একটা সমঝোতা হবে, কিন্তু নির্বাচনের পর 14 দল আদৌ টিকবে কি টিকবে না সেটি একটি বড় প্রশ্ন। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে নির্বাচনকে সামনে রেখে একের পর এক নানা বিষয়গুলো উঠে আসতে শুরু করেছে এবং সেই সাথে এই নির্বাচন যে কতটা গ্রহণযোগ্য হচ্ছে সেটা এখন বিশ্ব পুরো পরিপূর্ণ জেনে গিয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং জাতীয় পার্টির এই সকল খেলাধুলাকে কেন্দ্র করে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত সরকারকে বিপদে পেলে জাতীয় পার্টিও নির্বাচন থেকে বাদ পড়তে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।